শেখ ফরহাদুকি মাহমুদ কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনলাইন ক্লাস থেকে আমি বিদ্যুৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক রসায়ন, শুভেচ্ছা। আমি গতদিন কোয়ান্টাম সংখ্যার উপর ক্লাস নিয়েছি, আজও কোয়ান্টাম সংখ্যার উপরেই ক্লাস নেব। তো আমরা গতদিন দেখেছিলাম সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যে n = 2 হলে l = 0 সেক্ষেত্রে আমরা দুটো উপশক্তি স্তর পেয়েছিলাম, সেটা হচ্ছে যে 2s এবং 2p। তো এজন্য তাহলে সেক্ষেত্রে 2d অরবিটাল সম্ভব কিনা সেই প্রশ্নটা আমরা এখন আলোচনা করব। দ্বিতীয়ত আমরা দেখিয়েছিলাম যে m অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, সেক্ষেত্রে -1, 0 এবং +1 এটাকে আমরা একটা প্রতীকের মাধ্যমে ব্যবহার করে থাকি। যেমন -1, 0, +1 এর অর্থ p উপস্থিত একটি চুম্বক ক্ষেত্রের প্রভাবে তিনটি দিকে বিন্যস্ত থাকে, যথা px, py এবং pz। অর্থাৎ আমরা বলতে -1 সমান হচ্ছে px, 0 সমান py এবং +1 সমান হচ্ছে pz। যাই হোক, আমি একটু আগে যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে যে 2d অরবিটাল অসম্ভব, ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে আমাদের এখানে n = 2, আর আমরা গত ক্লাসে জানি যে 0 সমান s, 1 = p, 2 = d, 3 = m। এগুলো সবই হচ্ছে আমাদের এই l এর মান। তো সেই হিসেবে আমরা বলছি যে 2d অরবিটাল অসম্ভব, এটা আমাদের 2 নম্বরে কোশ্চেন, আমাদের জানা কোশ্চেন। তো সেই হিসেবে বলছি যে 2d অরবিটাল অসম্ভব, কারণ এখানে n = 2 হলে আমাদের l = দাঁড়ায় 0, 1। সেক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরে দুটি উপশক্তি স্তর বিদ্যমান এবং সেগুলো হলো 2s, 2p। কাজেই 2s, 2p অরবিটাল সম্ভব হলেও 2d অরবিটাল অসম্ভব। যেহেতু d এর জন্য l = 2, যাহা l = 0, 1 এ অনুপস্থিত। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে n শেলে l ও m এর মান হিসাব করে মোট অরবিটাল ও মোট ইলেকট্রন সংখ্যা দেখাও। তো সেই হিসেবে আমি একটা চার্ট দিয়েছি, সেই চার্ট অনুসারে আমাদের এটা করতে হয়। যেমন আমরা n শেল মানে হচ্ছে চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ সেক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4। তো সেই ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দাঁড়ায় 0, 1, 2, 3। উপশক্তি স্তর 4s, 4p, 4d, 4f। তো সেক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান দাঁড়ায় l এর মান 0 হলে 0, l এর মান 1 হলে 0 সহ +-1। তো সেই হিসেবে আমি লিখেছি -1, 0, +1। আর l এর মান 2 হলে m এর মান 0 সহ +-1, +-2। তো সেই হিসেবে আমি লিখেছি -2, -1, 0, +1, +2। আর l এর মান 3 হলে 0 সহ +-1, +-2, +-3। সেই হিসেবে লিখেছি -3, -2, -1, 0, +1, +2, +3। স্পিন কোয়ান্টাম সংখ্যা আমি গত ক্লাসে বলেছিলাম, একটি ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে তার মান হচ্ছে +1, আর একটা ইলেকট্রন যদি বিপরীত দিকে ঘোরে তার মান হচ্ছে -1। সেই হিসেবে আমরা বলতে পারি যে একটা অরবিটালের সর্বাধিক মানে সর্বনিম্ন
দুটি ইলেকট্রন থাকে। তো সেই হিসেবে আমাদের এই যে যখন আমরা বলছি যে 0 অর্থাৎ m এর মান 0, সেখানে দুটি ইলেকট্রন থাকছে, যার মান হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ, একটা ঘড়ি কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, যার জন্য অরবিটাল সংখ্যা দাঁড়াচ্ছে 1, কারণ আমরা বলেছি m এর মান অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তো সেই হিসেবে আমাদের এখানে অরবিটাল 3টে, এখানে একটা ঘড়ি কাঁটার দিকে হচ্ছে আর একটা আছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, সেই হিসেবে আমরা 3 দ্বারা গুণ করে দিয়েছি। একইভাবে এল এর মান 2 হলে আমাদের স্পিড দাঁড়াচ্ছে 5 ইন্টু প্লাস হাফ মাইনাস হাফ, আর হচ্ছে 3 ক্ষেত্রে আমাদের এম এর মান দাঁড়াচ্ছে 7টি, 1 2 3 4 5 6 7, তো 7 ইন্টু প্লাস হাফ মাইনাস হাফ। তো সেই হিসেবে আমাদের এখানে অরবিটাল সংখ্যা আমরা দেখিয়েছি। তো ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2 6 10 এবং 14। তো সেই হিসেবে আমাদের উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমাদের দাঁড়াচ্ছে 4s2 4p6 4d10 এবং 4f14। আমাদের চার্ট অনুসারে আমরা দেখছি যে একটা অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকে, অর্থাৎ সর্বাধিক বলতে সর্বনিম্ন দুটো অরবিটাল থাকে, একটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরে আর একটা ঘুরবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। সেই হিসেবে আমরা বলতে পারছি যে এস অরবিটালে 2টি, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে 14টি ইলেকট্রন থাকে। তো সেই জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি ক্লিয়ারলি। তো সেই হিসেবে আমরা দেখতে পারি যে যেমন 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 ইত্যাদি, 4f14 ইত্যাদি। তো সেই হিসেবে আমরা এর আগে আমি ক্লাসে বলেছি যে প্রতিটা মৌলের প্রতীক, তারপর তাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, সংকেত ইত্যাদি জানতে, তাহলে আমাদের এই ইলেকট্রন বিন্যাস করতে সুবিধা হবে। তো আমি এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে একটা বিষয় আমরা জানতে পারলাম, এই যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, এটা একটা শিখলাম। তো সেই হিসেবে আমি সেই ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছি এখানে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে 1s1, যেহেতু এখানে একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এই 1 মানে তার হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাকে আমরা বলে থাকি পারমাণবিক সংখ্যা। আর এই প্রোটন, যতগুলো প্রোটন থাকে কোনো মৌলের নিউক্লিয়াসে, ঘূর্ণিয়মান ইলেকট্রন সংখ্যাও তত। তো সেই হিসেবে এখানে পারমাণবিক সংখ্যা আমরা লিখি, যদিও সেটাকে আমরা ইলেকট্রন সংখ্যা হিসেবেই ধরে নিই। তো সেই হিসেবে আমাদের ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে 1s1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে এই ক্ষেত্রে যেহেতু একটা ইলেকট্রন রয়েছে 1 লিখছি, কিন্তু এতে এসের সর্বাধিক 2টি থাকে ইলেকট্রন। তো একইভাবে হিলিয়ামের ক্ষেত্রে 1s2, লিথিয়ামের ক্ষেত্রে 1s2 2s1, বেরিলিয়ামের ক্ষেত্রে 1s2 2s2, বোরনের ক্ষেত্রে 1s2 2s2 2p1, কার্বনের ক্ষেত্রে 1s2 2s2 2p2, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p3, অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4, ফ্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p5। একইভাবে আমাদের এই যে নিয়ন 10 1s2 2s2 2p6, তারপরে আছে সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1, তারপরে আছে ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2। ম্যাগনেসিয়ামের পরে হচ্ছে Al, অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1। তারপরে হচ্ছে সিলিকন 14 1s2
2s2, 2p6, 3s2, 3p6, sorry, 3p 2, ফসফরাস 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, ক্লোরিন 17, 18, এয়ার আর্গন 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তো আমরা এই ক্লাসে এই ইলেকট্রন বিন্যাস 18 পর্যন্ত শিখলাম। এর পরবর্তীতে আমাদের 19-এ যে একটু ব্যতিক্রম আছে, যেটা আমরা আহ্বান নীতির মাধ্যমে জানতে পারবো। তো আমরা আগামী দিনে সেই ক্লাসের মাধ্যমে সেগুলো পরবর্তী ইলেকট্রন বিন্যাসগুলো জানতে পারবো। এখন এই যে ক্লাসগুলো নিলাম বা আজকে যে ক্লাসটা নিলাম, এগুলো টাইম টু টাইম চর্চা করলে ইলেকট্রন বিন্যাস জানা বা পারা সম্ভব। তো সবাইকে অনলাইনের ক্লাস থেকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।